বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল কবির সুমন। আর আমার সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর তারেক ফজল। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক, এবং সাথে আছেন ডক্টর ফয়জুল হক, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ফ্যাসিবাদের দুর্নীতি ও সাম্প্রতিক বিষয়। তো আমরা আলোচনা শুরু করার আগে আমরা আমাদের সর্বশেষ যে শিরোনামগুলো একবার দেখে আসি। কাশ্মীর সীমান্তে রাতভর গোলাগুলি, 25টি ড্রোন ভূপাতিত করার দাবি ইসলামাবাদের। সেনাবাহিনীর সব পদক্ষেপে ভারতীয় রাজনৈতিক দলগুলোর সমর্থন। সার্বভৌমত্বের প্রশ্নে ঢাকার পাশে থাকবে বেইজিং, জানালেন চীনের রাষ্ট্রদূত। সীমান্তবর্তী জেলায় কৃষকদের নির্ভয়ে ধান কাটতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 12 সচিবের সেই ভবনে দুদকের অভিযান, অবিলম্বে বরাদ্দ বাতিলের দাবি। টিউলিপ সিদ্দিককে তলব, বিজেপির সাবেক মহাপরিচালককে জিজ্ঞাসাবাদ। অনির্দিষ্টকাল অনির্বাচিত সরকার মানুষের কল্যাণে আসে না, ফখরুল। ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে ফ্যাসিবাদের শাসন আবারও ফেরার শঙ্কা জামায়াত আমিরের। এবং বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরি বানাতে চায় সরকার, আশাবাদ বিডা চেয়ারম্যানের। এবছরই বে টার্মিনাল নির্মাণের দৃশ্যমান কাজ শুরু। শিরোনামগুলো দেখে নিলাম। তো আজ আমরা যে কারণে এই বিষয়টি নিরূপণ করেছি সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে আমরা আপনারা জানেন যে 28 লাখ কোটি টাকা পাচার করেছে বিগত সরকার, যেটি অর্থনীতি বিষয়ক, পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র কমিটি তারা বলেছিলেন এবং বলেছিলেন যে দেশের চোরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে এবং $234 বিলিয়ন, এবং এর মধ্যে তারা 28টি খাতকে তারা চিহ্নিত করেছেন। তো এমনই একটি বিষয় নিয়ে আমরা 5 মে আমাদের বৈশাখী টেলিভিশনে আমরা সংবাদ প্রচার করেছি, এবং যার ফলে এটি একটা বেশ আলোড়ন মোটামুটি তুলেছে। তো আমরা আলোচনা শুরুর আগে রিপোর্টটা একটু দেখে আসি। ধানমন্ডির এই আলিশান ভবনটি তৈরি হচ্ছে অনৈতিক কাজের পুরস্কার হিসেবে। 2018 সালের নির্বাচনে সফলভাবে পার করে আনার পুরস্কার হিসেবে সচিব পদমর্যাদার 12 জন পাচ্ছেন এই ভবনের ফ্ল্যাট। 14 তলা ভবনটির নিচতলায় গাড়ির পার্কিং সহ থাকছে 2 তলা বেসমেন্ট। উপরের 12টি ফ্লোরে 2টি ডুপ্লেক্স সহ থাকছে 23টি ফ্ল্যাট, যার 12টি পাচ্ছেন দুদকের আলোচিত মোজাম্মেল হক খান, মোহাম্মদ জহুরুল হক সহ 12 সচিব পদমর্যাদার কর্মকর্তা, যাদের বেশিরভাগই 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে রয়েছেন পলাতক। এটা 63 নম্বর হাউস, ধানমন্ডি 6 এ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধীনে কুশলী নির্মাতা লিমিটেড এটা নির্মাণ করছে। 14 তলার মধ্যে উপরে হলো 12 তলা, নিচে হলো পার্কিং 2 তলা। পূর্ত মন্ত্রণালয়ের বরাদ্দ বিভাগ ও রাজুকের তথ্য বলছে, ধানমন্ডির আবাসিক এলাকার সড়ক নং 6 এ 63 নং বাড়ির 12 কাঠার খাস জমিটি ছিল পূর্ত মন্ত্রণালয়ের অধীনে। দিন রাতের ভোটে বিজয়ী এবং সরকারের টিকিয়ে রাখার প্রক্রিয়ায় সফল হওয়া 12 সচিবের জন্য ফ্ল্যাট বানিয়ে দিতে 2018 সালে এই জমিটি পরিত্যক্ত ঘোষণা করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অনুকূলে দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। তার কার্যালয়ের নির্দেশেই 2024-এর 26 মে গৃহায়ন কর্তৃপক্ষ সরকারি অর্থ ব্যয় ভবনটির নির্মাণ কাজ শুরু করে। ইতোমধ্যে 5 তলার নির্মাণ কাজ শেষ হয়েছে। ভাগ্যবান এই সচিব পদমর্যাদার 12 কর্মকর্তার অন্যতম হচ্ছেন ডক্টর মোজাম্মেল হক খান, মোহাম্মদ জহুরুল হক। তাদের 2টি ফ্ল্যাট ডুপ্লেক্স। দুদকের সাবেক এই 2 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করছে দুদক। এছাড়া অন্যরা হচ্ছেন মোহাম্মদ ইউনুসুর রহমান, MA কাদের সরকার, ডক্টর M আসলাম আলম, আক্তারি মমতাজ, মোহাম্মদ সিরাজুল হক খান, মোহাম্মদ মঞ্জুরুল বাসিত, সৈয়দ আমিনুল ইসলাম, মোহাম্মদ সালাউদ্দিন, SM গোলাম ফারুক, আনিসুর রহমান। তবে সৌভাগ্যবানদের এই তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ফয়েজ আহমেদ। এক সময়ের ক্ষমতাধর আলোচিত এই 12 সচিব অবৈধ অর্থ আয়ে ফুলে ফেপে হয়েছেন বটবৃক্ষ। তাদেরই আবার সরকারি জমিতে সরকারের টাকায় ফ্ল্যাট নির্মাণ করে কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার বিষয়টি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আর এ নিয়ে বৈশাখী টেলিভিশনের অনুসন্ধান শুরুর পর খোদ প্রশাসনেই শুরু হয়েছে তোলপাড়। সরকারি অর্থ ব্যয় ভবনটির ফ্ল্যাট নির্মাণের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ নুরুল বাসির। তবে আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অনিয়মের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে সরকারের। সেখানে কোনো নীতিমালা নিয়মের কোনো কিছু সঠিকভাবে প্রতিপালিত হয়েছে কিনা
সেটা তো যে কোনো সময়ই সরকারের এটা একটা ইনহেরেন্ট পাওয়ার, যে কোনো সময় খতিয়ে দেখতে পারেন, এবং খতিয়ে দেখলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কর্তৃপক্ষের সুযোগ আছে। দুর্নীতিবাজ সচিবদের ফ্ল্যাট নির্মাণ করে দেওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, প্রশাসন যন্ত্রের কারসাজিতে বিজয়ী স্বৈরাচারী সরকারকে টিকিয়ে রাখতে দায়িত্ব পালন করেছেন আলোচিত এই সচিবরা। প্রধানমন্ত্রী তার ক্ষমতাকে অপব্যবহার করে একটা অনৈতিক সুবিধা দেওয়ার একটা এই যে প্রস্তাব হিসাবে আমি এটা দেখছি। সেই সচিবরা ছিল মূলত এই যে অবৈধভাবে ক্ষমতায় আসা তার একটা ক্রিয়ানক। জাতীয় গৃহীণ কর্তৃপক্ষ যে কাজটি করেছে, আমার মনে হয় এই পুরো কাজটাই হচ্ছে একটা অনৈতিক। এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। বিষয়টি নিয়ে জানতে চাইলে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বিশেষ মহলকে পুরস্কৃত করার লক্ষ্যে ক্ষমতার অপব্যবহারে অবৈধ এই প্রকল্প অনুমোদন পেয়েছে। ক্ষমতার অপব্যবহারের জন্য পুরস্কৃত করার জন্য যে প্রকল্প গৃহীত হয়েছিল সেটি অবশ্যই বাতিল করা উচিত, এবং যে অর্থ ব্যয়িত হয়েছে এবং যে যতটুকু প্রকল্প বাস্তবায়িত হয়েছে সেটি অন্য রাষ্ট্রীয় স্বার্থে, জনগণের স্বার্থে ব্যবহার করার জন্য উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার, সেটি আমরা আশা করব। 15 বছরের স্বৈরাচারী সরকারের এমন অসংখ্য ফ্ল্যাট, প্লট এবং ভবন রয়েছে দেশ জুড়ে। এরই একটি এই ধানমন্ডিতে। বিশিষ্টজনদের মতো দেশের সাধারণ মানুষের দাবি, 12 সচিবের জন্য গিভ অ্যান্ড টেকের এই প্রকল্পের চুক্তি বাতিল করে সরকারের অধীনে নেওয়া হোক ফ্ল্যাটগুলো। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। তো দর্শক মণ্ডলী, আমরা আমাদের এই অনুষ্ঠান আপনারা ফেসবুক এবং ইউটিউব পেজে আপনারা দেখতে পাবেন, সেখানে আপনারা কমেন্টস করতে পারেন। তো আমরা আলোচনায় আসি। প্রফেসর তারেক ফজল, এই যে প্রতিবেদনটি দেখলেন এবং আওয়ামী লীগ আমলের যে দুর্নীতির নানান ধরনের ভ্যারিয়েশন, আপনার মূল্যায়ন বা মন্তব্য। ধন্যবাদ প্রীতিভাজন জিয়াউল কবির সুমন এবং সহ-আলোচক প্রীতিভাজন ডক্টর ফয়জুল হক। যেই বিষয়টিতে আমরা আজকে আলোচনার জন্য এখানে বসলাম, এটি এখন আর নতুন বিষয় নয়। আমরা যেই বিশাল, সুগভীর এবং বিপুল বিস্তারী অসততা, দুর্নীতি, দুর্বৃত্তপনার কাল অতিক্রম করে আসলাম, সেটার একটা আরেকটি ছোট্ট ঘটনা এই বৈশাখী তার নিউজের মাধ্যমে, বৈশাখী টিভি তার নিউজের মাধ্যমে সামনে এনেছে। এই জন্য আমরা অবশ্যই বৈশাখী টিভিকে সাধুবাদ জানাতে চাই। এটি একটি ভালো রিপোর্ট, জনগণকে সচেতন করছে। আমরা এই রিপোর্টের মধ্যে খুবই বিব্রতকর, অসন্তোষজনক, ধিক্কার দেওয়ার মতো তথ্য পাচ্ছি যে দুর্নীতি দমন কমিশনের 2 জন সদস্য ডক্টর মোজাম্মেল হক খান এবং জহুরুল হকও এই দুর্নীতির মাধ্যমে দুর্নীতির উদ্দেশ্যে যে প্রকল্প, সেই প্রকল্পের সুবিধার ভাগীদার এবং ওনারা কিন্তু ডুপ্লেক্স ফ্ল্যাট, হ্যাঁ, তারা ডুপ্লেক্স ফ্ল্যাট সুবিধা পাচ্ছেন। আসলে এই দুর্নীতি, অসততা, অশুদ্ধতার কথা যখন আমরা বলি, তখন আমাদের আরেকটু গভীরে ভাবার দরকার আছে যে নানাভাবে সুবিধাপ্রাপ্ত অগ্রসর ব্যক্তিরাও কেন আরও বেশি দুর্নীতির মাধ্যমে সুবিধা পেতে চান। এই মোজাম্মেল হক খান অথবা জহুরুল হক অথবা অন্য যে সচিবেরা, তারা বস্তুগত বিবেচনায় বাংলাদেশের গড় যে মানুষের সুযোগ সুবিধা আছে তার চেয়ে অনেক অনেক বেশি সুযোগ সুবিধা তারা ভোগ করেছেন, এবং তারা মানে মৃত্যু পর্যন্ত সুবিধা, আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় সুবিধা তারা ভোগ করবেন, এইরকম একটি সুযোগ আছে। তারপরেও তাদের চাই, এবং তার উপরে বিগত আমলে তারা দায়িত্ব পালন করেছেন। হ্যাঁ, দায়িত্ব পালন করেছেন, এবং তাদের আরও চাই। কেন চাই, এই বিবেচনাটা তাদের মধ্যে আসছে কেন? এবং আরেকটি প্রশ্ন খুব সুনির্দিষ্টভাবেই আসা উচিত যে যারা এই সুযোগ সুবিধাগুলো পাননি, তারা এই সুযোগ সুবিধাগুলো পেলে কি ফিরিয়ে দিতেন? কয়জন ফিরিয়ে দিতেন? একজন কিন্তু নাম প্রত্যাহার করেছেন। হ্যাঁ, একজন আমরা দেখছি। এখানে বলছি এই প্রসঙ্গটা এই জন্য যে আমরা সামগ্রিকভাবে যেই পরিবেশের ধারণা নিয়ে বড় হচ্ছি, এগিয়ে যাচ্ছি এই দেশের মানুষ এবং কম বেশি সারা বিশ্বের মানুষ যারা এগিয়ে যাচ্ছে, এই অসততা, অশুদ্ধতা বিষয়ে আমরা
কি ধারণা, কি প্রত্যয়, কি অঙ্গীকার লালন করি, কিভাবে আমরা বেড়ে উঠি, এইখানে প্রশ্নটা আসা দরকার। আমরা সেই দিকে কিন্তু যাচ্ছি না। আমরা ওই বলা যেতে পারে যে নানাভাবে এই শরীরে যে ঘা হয়, ফুসকা পড়ে, এগুলো কিন্তু আসলে রোগ না, এগুলো হচ্ছে রোগের প্রকাশ। রোগটা ভিতরে হয়। তাহলে ভেতর থেকে যদি রোগটাকে শুদ্ধ করা যায়, সারিয়ে দেওয়া যায়, তাহলে বাইরে ঘা ফুসকা পড়বে না। আমরা এগুলো ফুসকার মাধ্যমে দেখছি। কিন্তু সাম্প্রতিক বিগত কয়েক মাসে আমরা দেখেছি প্রতিবেদন করতে গিয়ে মানে এমন বড় ধরনের এমন কোনো নেতা পাওয়া যাচ্ছে না যার বিরুদ্ধে কিছু অনিয়ম দুর্নীতির অভিযোগ নাই, এবং যারা তা করেননি। এবং এটার ভ্যারিয়েশনও বিগত যে কমিটি, শ্বেতপত্র প্রণয়ন কমিটি, তারা 28টি তারা ভ্যারিয়েন্টকে তারা চিহ্নিত করেছেন। তো আমরা অনুষ্ঠান শুরুর আগেও কিছুটা আলোচনা করেছি। এই যে রকম ফের বা এই মানে শুধু কি তাদেরকে পুরস্কৃত করার মাধ্যমে এই সরকার এত বছর টিকেছিল, এই কি মনে করেন? না, আসলে সুমন, আমাদের আরেকটু ভেতরে মনোযোগ দেওয়া দরকার যে এই 15 বছরে যারা নানাভাবে সুযোগ সুবিধা পেয়েছেন, অসততা করেছেন, দুর্নীতি করেছেন, বাংলাদেশে এরাই শুধু দুর্নীতিবাজ না। এদের আগে আমরা আবার দেখলাম বাংলাদেশের কপালে মোস্ট করাপ্ট নেশন অফ দ্য ওয়ার্ল্ড এরকম একটি সার্টিফিকেট সাটিয়ে দেওয়া হয়েছিল 5 বছর। এটা কিন্তু বিএনপির দ্বিতীয় শাসন আমলে। তো এবং এই যে টিআইবি সেই রিপোর্ট বারবার প্রচার করেছে। এবং আমি যে কথাটা বলছি যে এই যাদেরকে আমরা এখন এই গুরুতরভাবে দুর্নীতিবাজ হিসেবে পাচ্ছি, তাদের রিপোর্টগুলো পাচ্ছি, এদের বাইরে যারা রাজনৈতিক পরিসরে আছে, অর্থনৈতিক পরিসরে আছে, নানাভাবে আছে, নানা অবস্থায় আছে, তারা কি নীতিগতভাবে শুদ্ধ থাকার জন্য প্রস্তুত? মানে আমার প্রশ্নটা আসলে পুরো সমাজের জন্য। আচ্ছা, তাহলে এই পুরো সমাজকে যদি আমরা শুদ্ধ করার মতো কিছু বিবেচনা, চিন্তার দিকে এগোতে পারি, তাহলে আজকের এই আলোচনা সামান্য মূল্যবান হতে পারে, তাৎপর্যপূর্ণ হতে পারে। আমাকে সুযোগ দিলে হয়তো আরেকবার বলবো, আবার আমরা আলোচনা করব। অতটা সুযোগ নেই, ঠিক আছে। ফয়জুল হক, এই যে প্রতিবেদন দেখলেন এবং দুর্নীতির রকম ফের এগুলো নিয়ে যে বিস্তারিত, রাজনীতিবিদ হলেই কি তার ক্ষমতা শেষ হওয়ার পরে তার এই দুর্নীতির ফিরিস্তিগুলো বের হবে, না সময় যখন সেটি সংগঠিত হবে তখন হবে? আপনাকে ধন্যবাদ, আমার বিজ্ঞ সহ আলোচক আমাদের প্রফেসর আবুল ফজল স্যারকে ধন্যবাদ, আপনার দর্শক শ্রোতাকেও ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের বিশেষ করে গত 16 বছর এমনভাবে এই সরকার, সেই সময়ে ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশকে পরিচালনা করেছে যে দুর্নীতি ছিল তার একটা পুরস্কার স্বরূপ। মানে তুমি আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সমর্থন দিয়ে যাব, গিভ অ্যান্ড টেক। এবং গিভ অ্যান্ড টেকই এখন বাংলাদেশে আলোচিত হচ্ছে, এবং আপনারাও যে প্রজেক্টটা আজকে আলোচনা করছেন সেখানেও কিন্তু সাবজেক্ট ওইটাই, গিভ অ্যান্ড টেক প্রকল্প। তার মানে হচ্ছে 2018 সালে অবৈধভাবে আপনি সাহায্য করেছেন, অনৈতিকভাবে মানুষের ভোট ছাড়া নির্বাচিত করে দিয়েছেন, যারা যারা সর্বাগ্রে ছিল, কাউকে ডুপ্লেক্স, কাউকে সিঙ্গেল, কাউকে প্লট, কাউকে ফ্ল্যাট, এভাবে করে বিভিন্ন ধরনের উপঢৌকন তাদেরকে দেয়া হয়েছে। এটা হয়তো আপনাদের জরিপে 12 জনের নাম সামনে এসেছে, কিন্তু এটা সমগ্র বাংলাদেশের চিত্র। আপনি বাংলাদেশের আমলাদের দুর্নীতি শুনেছেন, কিন্তু আমলাদের শ্বেতপত্র যখন প্রকাশ হয়েছে সেটা যদি আপনি দেখেন, তার চিত্র দেখলে দেখবেন রাজনীতিবিদের কাছাকাছি চলে গিয়েছে। যেমন আমার কাছে এখন পর্যন্ত যে রিপোর্টটা আছে 2009 থেকে 23 সাল পর্যন্ত 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, যার মধ্যে দুর্নীতির মাধ্যমে ইনকাম করা সংখ্যার দিক থেকে 98,000 কোটি টাকা গেছে শুধু আমলাদের কাছে, 98,000 কোটি টাকা। আর তার মধ্যে 1,40,000 কোটি টাকা গেছে রাজনৈতিক নেতাদের কাছে। তো 1,40,000 এখন সেকেন্ড পজিশনই আছে সেখানে আমলা। স্বভাবতই যেহেতু রাজনীতিবিদরা বাংলাদেশ চালাচ্ছে, রাজনীতিবিদরা রাজনীতি করছে, বিভিন্ন জায়গায় তাদের দখলবাজি, টেন্ডারবাজি, ব্যবসা বাণিজ্য সব জায়গায় চুরি ডাকাতি আছে, তারা ফার্স্ট হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমলা সেকেন্ড হয়ে গিয়েছে, এটা কিন্তু আপনাকে ভাবিয়ে তুলছে যে তাহলে বাংলাদেশের কোনো সেক্টরে আর দুর্নীতি বাদ নেই। জনগণ যাদেরকে নির্বাচিত করুক কিংবা না করুক, তারা যেমন ফুলে ফুসে বড় হচ্ছে এবং খেয়ে যাচ্ছে, চেটেপুটে সব কিছু শেষ করছে, যারা আবার সেটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিচ্ছে সরকারের দায়িত্ব হিসাবে, নিউট্রাল জায়গা থেকে রাষ্ট্রের কল্যাণে কাজ করা উচিত, রাষ্ট্রের চাকরি করা উচিত, তারাও সেখানে সেকেন্ড পজিশনে। তো এটা আসলে কি ছিল? গত 16 বছর প্রতিযোগিতা ছিল একটা। আপনি যদি একটু আওয়ামী লীগের তোফায়েল আহমেদ সাহেবের দিকে তাকিয়ে দেখেন,
সংসদে দাঁড়িয়ে উনি বলেছিলেন যে আমরা রাজনীতিবিদরা আমলাদের কাছে জিম্মি হয়ে যাচ্ছি। এই কথাটা অনেক ক্ষোভে বলেছিলেন, কষ্টে বলেছিলেন, যদিও তিনি আওয়ামী লীগেরই একজন অবৈধ এমপি ছিলেন, তবে বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন। সেই রাজনীতিবিদ তখনই এই কথাটা বলেছেন যখন দেখেছেন যে আমলাদের দৌরত্ব এত বেড়েছে যে তাদেরকে, আপনি নিশ্চয়ই শুনেছেন যে বেগমপাড়া হয়েছে। বাংলাদেশের যেই সকল সচিব, আমলা, বিভিন্ন সেক্টরে কাজ করেছে, পুলিশ অফিসাররা, তারা তাদের সেকেন্ড হোমটা বানিয়েছে বিদেশ। কোন কোন দেশে বানিয়েছে? তারা বানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত সহ এই সকল জায়গায় তাদের ওয়াইফদেরকে রাখতো। আর ওয়াইফদেরকে রাখার কারণে নাম হয়েছে বেগমপাড়া। এই বেগমপাড়াগুলোতে শুধু তাদেরকে আরাম আয়েশের জন্য এখান থেকে দুর্নীতি করে টাকাগুলো পাঠাতো। আপনি আরেকটা দেখেন, দুর্নীতির টাকাগুলো আবার ওই দেশের মুদ্রায় সেখানে গ্রহণ করতো। যেমন কাজটা ডিল হবে বাংলাদেশে, কিন্তু টাকাটা আমি রিসিভ করব সিঙ্গাপুরে, টাকাটা আমি রিসিভ করব মালয়েশিয়ায়, টাকাটা আমি রিসিভ করব। কি যে ভয়ানক চিত্রটা সেটা ছিল। আপনাদের বৈশাখী টিভিকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই এজন্য যে আপনারা সংক্ষিপ্ত পরিসরে হলো একটা অন্তত রিপোর্ট জাতির কাছে এমনভাবে প্রকাশ করেছেন যেটা সরাসরি গত 18 সালের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার প্রধানতম হাতিয়ার এই জায়গাটায়। 12 জন কর্মকর্তার মধ্যে যদি 2 জন ব্যক্তি থাকেন যারা হচ্ছে এই যে একটু আগে স্যার উল্লেখ করলেন যে মোজাম্মেল খান এবং জহুরুল হক সাহেব, এরা যারা দুর্নীতি দমন কমিশনের অফিসার হিসেবে কাজ করবেন, সদস্য হিসেবে কাজ করবেন, তারাই এই দুর্নীতির মহা উৎসবের অংশীদার এবং তারা সেখানে ডুপ্লেক্স বাড়ি। আপনার হয়তো মনে থাকবে যে কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা তিনি একটি বক্তব্যে বলেছেন যে একজন শিক্ষার্থী তার বাইরে থাকে, তাকে 1 বছরে তার জন্য টিউশন ফি বাবদ প্রায় 400 কোটি টাকা পাঠানো হয়েছে। চিন্তা করেন। এবং এটাও নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে ফ্যাসিস্ট বিগত আওয়ামী শেখ হাসিনা তিনি কি বলেছেন যে তার যে সহকারী সে 400 কোটি টাকার মালিক, একজন পিয়ন। যদিও আমরা পরে জেনেছি যে সে 400 না 626 কোটি টাকা সে পাচার করেছে। না, সেটা তো একেবারে স্পষ্ট হয়েছে যে একজন পিয়ন, যদি শেখ হাসিনার কথাটাকেও আমি ধরে নেই যে 400 কোটি টাকা একজন পিয়নের মূল্য, তাহলে চিন্তা করেন এক শেখ হাসিনার আশেপাশে কি ধরনের মানুষ ছিল। আপনি নিশ্চয়ই জানেন যে সাম্প্রতিক সময়ে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে শেখ পরিবারের দুর্নীতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্ভবত 28,000 কোটি টাকার একটি তদন্ত এখন চলমান আছে, যেটা স্পেশাল ট্রাইব্যুনালের অনুমোদন সাপেক্ষে শুরু করেছে। তার মধ্যে 4 জন ব্যক্তি, শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব অজয় জয় এবং পুতুল, এই যে একটা পরিবারই এখানে। বাংলাদেশের চিত্রটা আসলে এমন ছিল যে একজন দোকানদারকেও দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে তার দোকান পরিচালনা করতে হতো, কিন্তু দোকানের এই দুর্নীতির ভাগটা শেখ পরিবারের কাছে গিয়ে জমা হতো, শেখ হাসিনার কাছে গিয়ে জমা হতো এবং আওয়ামী লীগের কাছে গিয়ে জমা হতো। এবং এ কারণেই তাদের একজন কমিশনার থেকে শুরু করে আমলা প্রত্যেকের ড্রয়ারের ভিতরে আপনি টাকা পাবেন। চিকিৎসা খাতে যারা জড়িত ছিল তারা ওষুধ বিক্রির নামে মিথ্যাচার করে টাকা কামাই করেছে। আপনার এই যে করোনাকালীন সময় তারা অর্থ লোপাট করেছে বিভিন্ন নামে বেনামে। এখন বাংলাদেশের ক্ষেত্রগুলো যদি আমরা উল্লেখ করতে চাই তাহলে এই ক্ষেত্রের কোনো শেষ নেই। এক বাক্যে যদি আপনি মনে করেন যে বাংলাদেশের সমস্ত দুর্নীতির জায়গাগুলোতে বিভিন্ন সময় হয়েছে, যেটা স্যারও বলার চেষ্টা করেছেন যে আগেও অনেক গভর্নমেন্ট এসেছে, হ্যাঁ কেউই ধোয়া তুলসী পাতা না, কিন্তু গত 16 বছর যেটা হয়েছে এটা কোনো সরকার টাচ করতে পারে নাই। স্বাধীনতার 53 বছরে এমন দুর্নীতি কেউ করে নাই, এমন মহা উৎসব কখনোই হয়নি। আচ্ছা, আমরা অন্য প্রসঙ্গে যাই এবার। সেটি হচ্ছে তথ্য উপদেষ্টা তিনি ফেসবুকে একটি মন্তব্য লিখেছেন যে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবেই। আর অন্যদিকে রাতে আমরা দেখলাম যে আপনার আরেক উপদেষ্টা সজীব ভুঁইয়া তিনি লিখেছেন যে স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ দল হিসেবে তাদের সহযোগী হিসেবে, আওয়ামী লীগের সহযোগী হিসেবে তাদেরকেও নিষিদ্ধ করা হবে, সেই প্রক্রিয়া চলছে চূড়ান্ত পর্যায়ে। আপনার মন্তব্য? হ্যাঁ, আসলে গতকালও এক জায়গায় আমি কথাটা বলছিলাম যে এই আওয়ামী লীগ দল হিসেবে তার জনসমর্থন আছে, সমর্থক গোষ্ঠী আছে, এটা একটা উল্লেখযোগ্য সংখ্যক তার সমর্থন ভিত্তি আছে। এই দলটির পুরো কার্যক্রম গুরুতরভাবে সন্ত্রাস ভিত্তিক ছিল এবং সব ধরনের নিপীড়ন, নির্যাতন, আমরা বলছি মানবতা বিরোধী অপরাধ করেছে দলীয়ভাবে। এই দলীয়ভাবে মানবতা বিরোধী অপরাধ করা এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা। আমরা দেখছি যে মিস্টার ওবায়দুল কাদের তিনি বলছেন এই জুলাই বিপ্লবীদেরকে ঠেকানোর জন্য ছাত্রলীগ যথেষ্ট। তো
তার মানে তিনি ছাত্রলীগকে লাইসেন্স দিচ্ছেন জুলাই বিপ্লবীদেরকে ঠেকানোর জন্য, এবং সেটা আমরা দেখেছি যে কত নির্মমভাবে জুলাই বিপ্লবীদেরকে ছাত্র জনতার বিপক্ষে ছাত্র ছাত্রলীগকে জনতা দাঁড় করিয়ে বিপ্লবী দিয়েছে। জনগণের বিরুদ্ধে এই ছাত্রলীগ তার পুরো শক্তি ব্যবহার করেছে। তাহলে এটা ঘোষিতভাবে একটি সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন। এটাকে এই জন্যই অনেকে রাজনৈতিক দল হিসেবে স্বীকার করার ক্ষেত্রে দ্বিধা করেন যে এটা আর রাজনৈতিক দল হিসেবে থাকেনি। আচরণগত তাদের পরিবর্তন ঘটে গেছে। আচরণগত পরিবর্তন হয়েছে, এটি একটি সন্ত্রাসী রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে, এবং এটিকে মোটামুটি আমরা সবাই মেনে নিয়েছি যে এটি একটি ফেসিস্ট রাজনৈতিক সংগঠন, ফেসিবাদী। মানে ফেসিস্ট রাজনৈতিক সংগঠনটি হয়েছিল ইতালিতে মিস্টার বেনিতো মুসোলিনির নেতৃত্বে। তার রাজনৈতিক দল হচ্ছে ফেসিস্ট পার্টি, আর জার্মানির যে রাজনৈতিক দল সেটি হচ্ছে নাৎসি পার্টি। আমরা এখন এই দুটোকে যৌথভাবে ফেসিস্ট রাজনৈতিক শক্তি হিসেবে বলছি। এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানে এরা যখন পরাজিত হলো ইতালিতে এবং জার্মানিতে, এই ফেসিস্ট রাজনৈতিক শক্তিকে রাজনৈতিক দল হিসেবে সক্রিয় থাকার আর অনুমতি দেয়নি এই দুটো দেশ। তো সেটার ধারাবাহিকতা বাংলাদেশেও এই অবস্থানটি অনিবার্য, এটা হওয়া দরকার। তা না হলে সমস্যাটা কি হলো? সমস্যা হলো যে এই ফেসিবাদী রাজনৈতিক শক্তিটি যদি আইনগতভাবে বৈধ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পায়, সামাজিক স্বীকৃতির মধ্যে থাকে, তাহলে তাদের যে একটা উল্লেখযোগ্য সমর্থক ভিত্তি আছে, এই ভিত্তিকে কাজে লাগিয়ে তারা এই সমাজকে, এই রাজনৈতিক ব্যবস্থাকে, আইনের শাসনকে অকার্যকর করে দেওয়ার জন্য তাদের সামর্থ্য আছে, এবং তারা সে কাজটা কিন্তু ইতিমধ্যে করেছে, নানাভাবে করেছে। এখন আমরা যদি বলি সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এই কারণে ছাত্রলীগের নামে কোনো কার্যক্রম আর চলছে না, প্রকাশ্যে চলছে না। এই একই জিনিস যুবলীগের বেলায় হবে অথবা স্বেচ্ছাসেবক লীগের বেলায় হবে, কিন্তু আওয়ামী লীগের বেলায় যদি এটা খুব দ্রুততার সাথে না করা হয়, তাহলে আপনি তাদেরকে কিভাবে ঠেকাবেন? তারা তো রাজনৈতিক কার্যক্রমে আসবে। সুতরাং তাদেরকে ঠেকানোর জন্য, তা না হলে কি হবে, আপনি ঘোষিতভাবে বলবেন এটি একটি বৈধ সংগঠন, আবার তাকে মিটিং করার সুযোগ দেবেন না, এইটা গ্রহণযোগ্য না। তাহলে আপনি গ্রহণযোগ্যতার জন্য, আইনগত সাপোর্ট পাওয়ার জন্যই এবং টিকে থাকার জন্য গণতন্ত্রের শক্তি হিসেবে তাদেরকে আরো আলোচনা করব একটা সময় নিচে বিরতি। দর্শক মণ্ডলীর সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি। বিরতির পর আবারও ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো ডক্টর ফয়জুল হক, আমরা আলোচনা করছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয় নিয়ে। তো দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে বলছেন, এদিকে আপনার এই গত ৮-৯ মাসে যে বিচার প্রক্রিয়া বা মানে এটা কি স্লো হচ্ছে কি না, না আরও ফাস্ট করা দরকার, এই নিয়ে কি জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে কি এক ধরনের ক্ষোভ হতাশা রয়েছে কি না? যেমন আমরা দেখলাম জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহীর পদ ছেড়েছেন স্নিগ্ধ, যদিও তিনি ব্যক্তিগত কারণ বলেছেন, উল্লেখ করেছেন। তো এই সব মিলিয়ে যদি আপনার দেখেন, আসলে জুলাই বিপ্লবটা যে উদ্দেশ্যে সাধিত হয়েছে সেইটাকে জনগণ এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে সেটার স্পিরিটটাকে পায়নি। যে স্পিরিট ধারণ করে সেই সময় আন্দোলন হয়েছে, সেটার যে ফলাফল সেটা জনগণের কোটায় এখন পর্যন্ত আসে নাই। আমরা বারবার হতাশ হচ্ছি যে বাংলাদেশের যেই আওয়ামী লীগ খুন করেছে, এটা তো এমন না যে আওয়ামী লীগ আমার শত্রু ব্যক্তিগত পর্যায় থেকে তাকে আমার দূরে রাখতে হবে। তিনি তো বাংলাদেশের চোখের সামনে, আপনাদের মিডিয়ার সামনে 2000-এর কাছাকাছি মানুষকে হত্যা করেছে। এখনো 50,000-এর অধিক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, চক্ষু নাই, হাত নাই, হসপিটালে আছে। আপনারা ইন্টারভিউ নিলেই দেখতে পারবেন তাদের সেই বিভৎস চিত্রগুলোর কথা। তো সেই জায়গা থেকে আমরা অত্যন্ত হতাশ যে এখন পর্যন্ত নামকা অস্তে শুধুমাত্র ছাত্রলীগকে একটা কাগজ ইস্যু করে সেখানে আপনি প্রকাশ করে দিলেন নিষিদ্ধ। এই নিষিদ্ধ দিয়ে আসলে একটা ছাত্রলীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। বাংলাদেশের জনগণের নিষিদ্ধর তালিকাটা ছিল যে আওয়ামী লীগকেই নিষিদ্ধ করতে হবে, এবং গত 15 বছর যেহেতু তারা অবৈধভাবে নির্বাচন করেছে এবং সেটার কোনো ভিত্তি ছিল না, মানদণ্ড ছিল না, তারা আগামী 10-15 বছর নির্বাচন তুলে দূরের কথা, এ নিয়ে তো আলোচনারই প্রসঙ্গ আসে না। জনগণ তারা যদি রাজনীতিতে টিকে থাকতে চায়, তাদের ভিন্ন ফরম্যাটে ভিন্ন জায়গা থেকে আদর্শ ভিত্তিক যদি ভালো মানুষের রাজনীতি বাংলাদেশে থাকে, সেটা বহু দল আছে তাদের মতো থাকবে, কিন্তু আওয়ামী লীগ কোনোদিনই এই দেশে রাজনীতি করার, এই খুন করার পরেও আর অধিকার রাখে না।
কিন্তু আমরা এখনো অবাক হচ্ছি যে কেউ কেউ বলছেন উপদেষ্টাদের মধ্য থেকে যে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ নিষিদ্ধ করা। তো এক ছাত্রলীগ নিষিদ্ধ করে তো 9 মাস পার করলাম, আর এক যুবলীগ স্বেচ্ছাসেবক নিষিদ্ধ করে 9-18 মাস পাস করব। এরপরে কে আসবে, কোন গভর্নমেন্ট আসবে, কারা আসবে, কোন বিচার হবে না হবে, আদতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো মানসিকতা আছে কিনা। আমরা অনেক উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্যও শুনছি যারা বিভিন্ন সময় বলছে এই দলটাকে নিষিদ্ধ করতে গেলে কি কি ফ্যাক্ট আছে, এটা করা যাবে যাবে না। অনেকেই নরম সুরে আমরা কথা বলা শুরু করেছি এবং রাজনীতিবিদদের মধ্যেও এ ধরনের প্রবণতা আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি, যেটা অত্যন্ত বাংলাদেশের জনগণের চাহিদার সাথে অত্যন্ত বিশ্বাসঘাতকতা, এবং জনগণ এটা কোনোভাবে চায় না। আপনি যদি দেখেন এই গতকালকেরই একটা উদাহরণ দেখেন, গতকালকে রাতের আধারে পালিয়ে গেলেন বাংলাদেশ থেকে, পালিয়ে যাওয়া বলবো না, একদম গ্রিন সিগন্যাল নিয়ে সসম্মানে লাল গালিচা সংবর্ধনা সহকারে বিদায় নিলেন বাংলাদেশের একজন বেশি সময়ে ধরে যে রাষ্ট্রপতি ছিলেন আওয়ামী লীগের আমলে, তিনি হচ্ছেন আজকের আব্দুল হামিদ সাহেব। এই হামিদ সাহেব চলে গেলেন, চলে যাওয়ার পরে চোর গালে বুদ্ধি হয়, এখন সবাই মিলে আইন করলেন, কাউকে বহিষ্কার করলেন, কাউকে আপনি এখান থেকে কারা কারা জড়িত সেটা খুঁজবেন। আপনি কি একজন তামাশা মনে করেছেন? একজন রাষ্ট্রপতি একজন সাধারণ মানুষ তো না, সাবেক রাষ্ট্রপতি হলো, আনটিল সে মৃত্যুবরণের এক পর্যন্ত তিনি কিন্তু সমগ্র রাষ্ট্রের পুলিশ প্রশাসন থেকে শুরু করে তার জন্য আলাদা একটা নিরাপত্তা বলয় থাকে। তো সেই জায়গাটা ভেদ করে তিনি চলে গেলেন একজন সাধারণ পুলিশ সদস্যের অনুমতি নিয়ে। এটা কোনোভাবে হতে পারে না। তো রাষ্ট্রের যে অবস্থানটা এখন চলছে সেটা হচ্ছে জনগণের সাথে আমি মনে করি এক ধরনের প্রহসন চলছে, জনগণ যেটা চায় তার উল্টোটা করছে। আপনার নিশ্চয়ই মনে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা, 2 কোটি টাকার একটা ভুয়া মামলা দিয়ে তাকে বিনা চিকিৎসায় রাখা হয়েছে আনটিল এই 5ই আগস্টের আগ পর্যন্ত। এরপরে এই নতুন করে তিনি বিদেশ গিয়ে চিকিৎসা নিয়ে আবার দেশে এসেছেন। কিন্তু সেই জায়গা থেকে আমি বলছি না যে আমরা কাউকে চিকিৎসা দিতে চাই না, আমরা কাউকে অন্যায় কোনো আচরণ করতে চাই, এটা বলতে চাই না। কিন্তু সাহেব আজকের এই হামিদ সাহেব তো একজন হত্যা মামলার আসামি, হোক সেটা প্রমাণিত সত্য অথবা অপ্রমাণিত, তার নামে যেহেতু এই তথ্যটা এসেছে তিনি সেটা প্রমাণ করে ভবিষ্যতে যদি আইন সিদ্ধভাবে কোথাও যেতে পারেন, জনগণের সাথে মোকাবেলা করে যেতে পারেন, সেটা যাবেন। এখন সমস্যাটা হয়েছে সমগ্র জায়গায় দোসরগুলো বসে গিয়েছে, সমগ্র জায়গায় এই অবস্থাটা বিরাজ করছে, এবং এই বিরাজ করার কারণে জনগণ, আমি মনে করি অন্তর্বর্তীকালীন এই সরকার জনগণেরই সরকার, জনগণ সমর্থন দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের যথেষ্ট অকুণ্ঠ সমর্থন আছে এবং আমরা বিশ্বাস করি তাকে দেশের প্রয়োজনে এখন অনেক প্রয়োজন। কিন্তু এর সাথে সাথে আমাদের দেশের মানুষের চাহিদাটাও এই গভর্নমেন্টকে বুঝতে হবে যে জনগণ কিন্তু শুধু তাদেরকে এই পদ্মা সেতুর মতো অন্য কোনো উন্নয়ন করার জন্য, ওই যেগুলো আওয়ামী লীগ বেচা বিক্রি করতো সেটার জন্য বসায় নাই, কিংবা আপনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে শুধুমাত্র জনগণকে একটু সন্তুষ্ট রাখলেন সেটার জন্য বসায় নাই, কিংবা আপনি নতুন নতুন প্রজেক্ট নিয়ে ওই খাল টাল একটু কাটাকাটি করবেন, পরিবেশ বান্ধব কিছু অ্যাক্টিভিটি শুরু করবেন, আর এয়ারপোর্টে হর্ন বাজানো নিষিদ্ধ করবেন, এজন্য আপনাদেরকে বসায় নাই। আপনাদেরকে বসিয়েছে প্রথম কাজটাই হচ্ছে জনগণের যে চাহিদা, আওয়ামী লীগ যে অপরাধটা করেছে সেই অপরাধের সবার আগে বিচার করতে হবে, দুর্নীতিবাজদের টাকাগুলো নিয়ে আসতে হবে। আপনি দেখেন, আমি যদি একটু আপনাকে বলি, যারাই গ্রেপ্তার হয়েছে একটা মানুষ পাবেন না যারা খুনের সরাসরি নির্দেশদাতা এরকম কোনো বড় সিনিয়র নেতা এখনো গ্রেপ্তার হয় নাই। ওবায়দুল কাদের সাহেব আপনার চোখের সামনে নাই, পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরা দেশের বাহিরে গিয়ে তারা রোমাঞ্চ করছে, বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, শেখ হাসিনা দেশের বাহিরে, আজকের এই আব্দুল হামিদ সাহেব দেশের বাহিরে। তা যারা ছিল আওয়ামী লীগের মূল শক্তি তারা কেউই এখন পর্যন্ত গ্রেপ্তার হয় নাই, শুধু নামকাওস্তে কিছু মানুষরা এখানে গ্রেপ্তার হয়েছে। যেই মানুষগুলোকে গ্রেপ্তার করা হয়েছে আমার ধারণা তাদেরকে এ কারণেই করা হয়েছে, সরকার জানে যে যে কোনো মূল্যে তারা ওখান থেকে আবার জামিন টামিন পাবে, অপরাধী হিসেবে ফাঁসির কাস্টে ঝুলবে না, ওই মানুষগুলোকে আইওয়াশ করানোর জন্য গ্রেপ্তার হয়েছে। কিন্তু আমরা চাই বাংলাদেশের সত্যিকার যারা অপরাধী, আওয়ামী লীগের চরমভাবে যারা অপরাধ করে বলেছে 5ই আগস্টের পূর্বে মাইক বাজিয়ে বাজিয়ে যে 5 তারিখের পরে বাংলাদেশে 5 লক্ষ লোক মারা যাবে, তাহলে যারা এই সংখ্যাটা প্রকাশ করেছে, কি পরিমাণ অপরাধ করার কারণে সেই সংখ্যা প্রকাশ করেছে, আমরা ওই সকল রাজনীতিবিদদেরকে বিচারের কাঠগড়ায় আনতে চাই এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই। ডক্টর তারেক ফজল, আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল ছাত্র জনতার 5ই আগস্টের পরে, তো এই যে সংস্কার বা সব কিছু মিলিয়ে সব কি রাইট ট্র্যাকে চলছে? কোথাও কি কোনো ঘাটতি খামতি থেকে যাচ্ছে কি না? এটা আমাদেরকে আবার ভেতর থেকে মূল্যায়ন করার দরকার আছে। আমি অবশ্য বলার চেষ্টা করেছি যে এই যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানের চাহিদা কি, দাবি কি, এই বিষয়ে আমরা যারা কথা বলেছি, লিখেছি, এর মধ্যে সবাই ঠিক একই কথা বলেছি এমন না, কথার মধ্যে ভিন্নতা আছে। ভিন্নতা কেন আছে? কারণ এই যা কিছু ঘটলো আমাদের
জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে আমরা যদি ধরি তাহলে সব মিলিয়ে ৩৬ দিন। এই ৩৬ দিনে যে ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতার মধ্যে সব কিছু ঘোষিত ছিল না, কিন্তু এটা হলো। এটা এই জন্য হলো যে এই ফেসিস্ট শাসকেরা শেখ হাসিনার নেতৃত্বে যা যা করেছে এই দেশের সব অংশের মানুষকে গুরুতরভাবে দুঃখ, যন্ত্রণা এবং অপমানের মধ্যে ফেলেছিল এবং তাদের খাঁটি অর্থে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। যখন আংশিক একটি দাবি, চাকুরিতে কোটার যে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, সেটার একটা প্রতিকার চাওয়ার জন্য একটা ছোট্ট আন্দোলন শুরু হলো, সেটা পুরো জনগোষ্ঠীকে স্পর্শ করলো এবং তারা এর সাথে একীভূত হলেন। এই মিলিয়ে যেই গণজাগরণটা হলো, এটার মধ্যে আমরা কি চাই, কি করতে চাই, এই সবগুলো বলা হয়নি। এই না বলা কথাগুলো এখন আমরা যখন বলছি যে এটা চাই, এটা হয় নাই, এ নিয়ে কিছুটা অস্পষ্টতা আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা আসলে মিনিমাম কি চাই? মিনিমাম চাই যে জিনিসগুলো শাসক হিসেবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দেশের জনগণ থেকে হরণ করেছিল, আমরা সেগুলোকে ফেরত চাই। যেই অধিকারগুলো তারা হরণ করেছিল, মানে এখানে আরেকটু স্পষ্ট করে বলা উচিত যে মানুষকে, বাংলাদেশের জনগণকে রাজনৈতিক অস্তিত্ব হিসেবে তাদের যে অধিকার ছিল, আমরা বলি রাজনৈতিক স্বাধীনতা কখন থাকে না? রাজনৈতিক স্বাধীনতা তখন থাকে না যখন মানুষ তার ঘোষিত রাজনৈতিক অধিকারগুলো ভোগ করতে পারে না। রাজনৈতিক অধিকার কি ছিল? প্রতিবাদ করার অধিকার, সংগঠিত হবার অধিকার, মত প্রকাশ করার অধিকার, বিক্ষুব্ধ হবার অধিকার এবং বিক্ষোভ প্রকাশের অধিকার, এগুলো সংবিধানে বলা ছিল। এগুলো যখন জনগণ পারছিল না, তখন এটার নাম হলো রাজনৈতিক অধিকারহীনতা। এবং ৫ আগস্ট মানুষ সেই অধিকার ফিরে পেয়েছে। এই জন্য বহু মানুষ এবং আমিও বলেছি যে এটা শাব্দিক অর্থে একটি নতুন রাজনৈতিক স্বাধীনতা। তো এই নতুন রাজনৈতিক স্বাধীন অবস্থায় যে আমরা ফিরে পেলাম, এটা অবশ্যই একটা বড় কিছু পাওয়া। আমরা এখনও সেই প্রাপ্তিটা উপভোগ করতে পারছি, কিন্তু এর বাইরে আরও অনেকগুলো জনগণের প্রাপ্তি আছে। এই জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণ এটা পেতে চায়। কি পেতে চায়? আওয়ামী লীগ এবং এই ফেসিস্ট রাজনৈতিক শাসকেরা জনগণ থেকে যা যা কেড়ে নিয়েছিল আর যা যা তারা নির্দ্বিধায় চালাচ্ছিল, একটা হচ্ছে এই ব্যাপকভাবে যে অসততা, দুর্নীতি, এই দুর্নীতি মুক্ত একটি রাজনৈতিক বাস্তবতা চাই। এটা জনগণকে সরাসরি স্পর্শ করে। তাহলে এইটা যদি না থাকে, দুর্নীতি, অসততা না থাকে, তাহলে সাধারণ মানুষের জীবনযাপন যথেষ্ট সহজ হবে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 কি? রাজনৈতিকভাবে একটি মনে হচ্ছিল একটি রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, একটি রাজতান্ত্রিক পরিবার। তারা আকার ইঙ্গিতে বলার সাহস পাচ্ছিল দেশটা আমার বাবার। তো এই দেশটি বাবার নয়, এই দেশটি ২০ কোটি মানুষের, যেটাকে আমরা বললাম রিপাবলিক। দ্বিতীয় রিপাবলিকের কথা এই জন্যই আসলো যে এই ৭২ সালের সংবিধানে এই দেশটিকে রিপাবলিক হিসেবে প্রকাশ করা হয়েছিল, মেনে নেওয়া হয়েছিল। কিন্তু এই রিপাবলিক হিসেবে দেশের প্রতিজন পিপল, জনগণ যে তার রাজনৈতিক অস্তিত্ব, এটা তারা আবার ফিরে পাবে, রাজনৈতিকভাবে তারা স্বাধীন, এই অবস্থাটা তারা চায়। তাহলে এই দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠা করা, এর সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করা, আর রাজনৈতিকভাবে যারা আসবে তারা যেন এই রাজনৈতিক ব্যবস্থাকে খুবই সুন্দরভাবে, সহজভাবে এর মধ্যে অংশ নিতে পারে, সেটা নিশ্চিত করা। এই বড় বড় ক্ষেত্রে এগুলো আমরা বলছি এবং সেটার ক্ষেত্রে বোধহয় আমরা সাংবিধানিক সংস্কারের দিকেও এগোচ্ছি। আমরা আরো আলোচনা করব। আবারও সময় হলো একটা বিরতির। দর্শক মণ্ডলী, সময় হলো আরেকটা বিরতির, সাথেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি। বিরতির পর আবারও ফিরে এলাম ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ডক্টর ফয়জুল হক, বিএনপি 15 তারিখ থেকে 15ই মে থেকে 2 মাসব্যাপী তারা সদস্য সংগ্রহ অভিযান শুরু করছে। প্রায় তাদের টার্গেট হচ্ছে 1 কোটি নতুন সদস্য তারা ইনক্লুড করবেন এই 2 মাসে। এই জন্য তারা তারুণ্যের উৎসব করবেন চিটাগাংয়ে, বিভিন্ন জেলায়।
এই যে কর্মসূচিটা, এটাকে কিভাবে দেখছেন? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই কর্মসূচিকে স্বাগতম জানাই এবং আমি মনে করি এটা আসলে সঠিক পদ্ধতি। একটা রাজনৈতিক দল কখনোই মৌখিক আলোচনা কিংবা পাওয়ার পলিটিক্স দেখিয়ে টিকে থাকা যায় না। এটার প্রত্যেকটা সিস্টেম থাকতে হবে, সিস্টেমের মধ্যে সদস্যদেরকে ইনক্লুড করতে হবে। আমি যতটুকু জেনেছি তাদের এবার মানে যারা এই দলের ভিতরে প্রবেশ করবেন তাদের প্রবেশ করারও একটু ধরনটা ভিন্ন হবে। একদিকে তাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, পাশাপাশি তাদেরকে রসিদের মাধ্যমে মিনিমাম একটা পেমেন্ট দিয়ে তারপরে তাদের এই দলের ভিতরে অন্তর্ভুক্ত হতে হবে। এবং এই অন্তর্ভুক্তিমূলক তারা যে টার্গেট নিয়েছেন যুব সমাজকে, এটা যদি তারা সত্যিকার অর্থে তাদের জায়গায় গলে পৌঁছতে চায় তাহলে এটা ভালো উদ্যোগ। তবে এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। যেটা বিএনপি ইতিমধ্যে শুরু করেছে, তাদের কিছু 31 দফা অ্যাক্টিভিটিস, জনবান্ধব কিছু কাজ, সংস্কারমূলক কিছু কাজ, আমি মনে করি যে দলগুলো টিকে রাখার জন্য আদর্শবাদী মানুষদেরকে এই দলে ইনক্লুড করা দরকার, যারা মূলত ন্যায়পরায়ণ, সৎ, সাহসী, বীর, দেশপ্রেমিক, এবং তাদেরকে কিছু ছাড় দিয়ে প্রয়োজনে তারা দেশপ্রেমিক হিসেবে তারা স্বাধীনভাবে মত প্রকাশ করবে। এই মানসিকতার মানুষগুলো যত বেশি ইনক্লুড হবে তত ভালো হবে। এখন কাগজে কলমে আমি কোটি কোটি লোক হয়তো এখানে ঢুকাতে পারবো, কিন্তু আদর্শভিত্তিক ভালো মানুষ যদি এখানে না ঢোকে তাহলে এই দলের সেই সঠিক লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারবে না। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনকার আলোচনায় বা স্বাধীনতার পরবর্তী সময় থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন থেকে এই দলের প্রতিষ্ঠা করেছেন, হাল ধরেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দলটাকে প্রতিষ্ঠা করেছেন, তাদের কিন্তু একটা গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। এবং এখনও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ঐক্যের প্রতীক সব দলের কাছে। তিনি সম্মানিত ব্যক্তিত্ব, কোনো সন্দেহ নাই। ইভেন এখনও যদি কোনো ব্যক্তি ডাকে যে আপনি আসেন আমার সাথে মিটিং করতে, আমি মনে করি একদম খালেদা জিয়া রাইট পারসন, যে সে ডাকলে জামাত, হেফাজত, চরমোনাই, অন্য দল, ছোট বড় সবাই তার কাছে বসবে। তো এই জায়গা থেকে খালেদা জিয়ার ইমেজ একরকম, আর বিএনপির ইমেজটা আর একরকম। বিএনপিকে আপনি খালেদা জিয়ার সাথে মিশাতে পারবেন না। এখন বিএনপির ইমেজকে যদি সঠিক জায়গায় ধরে রাখতে হয় তাহলে খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং এই আদর্শের উপরে ভিত্তি করে যদি তারা, যেমন জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, এই শব্দগুলো আমরা শুনতে শুনতে বড় হয়েছি। অর্থ হচ্ছে বিএনপি এটাকে বিলং করতো, কিন্তু কেউ কেউ যদি এটাকে কোনো একটা দেশের তাবেদারি সংগঠনে রূপান্তরিত করতে চায় কিংবা ভিন্ন দিকে নিতে চায় তাহলে দল ক্ষতিগ্রস্ত হবে। আমি মনে করি এই কর্মী সংগ্রহর মধ্য দিয়ে এই সংগঠনটি যেমনভাবে শক্তিশালী হওয়ার জন্য পথ অতিক্রম করবে, পাশাপাশি এই কর্মীগুলোর জন্য তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে এবং সেই ট্রেনিংটা হতে হবে দেশপ্রেমিকের উপর ভিত্তি করে। খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের আদর্শটাকে তারা যদি সেখানে নিয়ে আসে তাহলে তারা সফলকাম হবে। এবং একটা দলকে টিকিয়ে রাখার জন্য এরকম ট্রেনিং ছাড়া, শিক্ষামূলক কার্যক্রম ছাড়া, আপনার কাগজে কলমে সরাসরি আপনার কি বলে টিচিং দেওয়া ছাড়া সেই দলটা সঠিক পথে পরিচালিত হবে না। যেটা আমরা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় দেখেছি, 5 তারিখের পরে অনেককেই বহিষ্কার করতে হয়েছে দল থেকে। তার মানে হয়েছে ওই মানুষগুলো হয়তো 16 বছর ভালো কাজ করে নাই, কিন্তু হঠাৎ করে এখন জোয়ারে ঘা ভাসিয়ে তারপরে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজের সাথে সম্পৃক্ত হয়েছে। ওই ধরনের বিএনপি জনগণ অ্যাকসেপ্ট করবে না। জনগণ চায় ভদ্র, ভালো, শিক্ষিত এবং যারা আগামীর দেশকে গঠন করতে পারবে। আমি মনে করি সেই কাজের জন্য এই উদ্যোগটা ফলপ্রসূ ভূমিকা পালন করবে। ধন্যবাদ ডক্টর তারেক ফজল। আপনি জানেন যে 6টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এই 15 তারিখের মধ্যে সব রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠক করছে। তো এখনও দেখা যাচ্ছে যে বৈঠকের পরে কেউ কেউ বলেন যে আমরা 100 এতটির সাথে আমরা একমত, বাকিগুলোর সাথে না। তো এই যে এখানে এখনও কিন্তু বিভিন্ন মতানৈক্য এগুলো রয়েছে বিভিন্ন দলের সাথে, সবাই তো সব কিছু নিচ্ছে না। তাহলে এই ঐক্যমতটা আসবে কিভাবে? ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ জাতীয় বিবেচনায়। প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের পক্ষ থেকে আসলে খুব সুনির্দিষ্ট ভাষায় বলা হয়েছে যে আমরা এই জাতিকে যারা প্রতিনিধিত্ব করেন, রাজনৈতিক দলগুলো, তাদের কাছে 6টি সংস্কার কমিশনের পক্ষ থেকে উপস্থাপিত প্রস্তাবগুলো আমরা পাঠাবো। তারা সেগুলো দেখবেন, সেগুলোর ভিত্তিতে তারা তাদের নিজেদের বক্তব্য, তাদের চিন্তাধারার সাথে তারা মিলিয়ে তারা বলবেন যে তারা কোনটা নিজেদের স্বেচ্ছায় গ্রহণ করতে প্রস্তুত আছেন, যেগুলোর সাথে তারা একমত হচ্ছেন, আর কোনটার সাথে তারা একমত নন। যেইগুলোর সাথে সবগুলো রাজনৈতিক দল একমত হবে
সেটাকে আমরা খুব সহজেই বলতে পারবো জাতীয় ঐকমত্য হয়েছে। এবং খুবই আনন্দের বিষয় যে এই ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যতগুলো প্রস্তাব করা হয়েছে তার ৮০% বেশি প্রস্তাবের সাথে প্রায় সবগুলো দল একমত। তাহলে অবশিষ্ট ২০% প্রস্তাবের কোনোটির সাথে অনেকগুলো দল একমত, ২-১টা দল ভিন্ন মত প্রকাশ করছে। স্বাভাবিকভাবে আমরা এখানে বড় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারপরে জামাত ইসলামীর কথা বলবো, এরপরে আরও অনেকগুলো দল আছে। তারা এখন এই যে ২০% প্রস্তাবের সাথে ভিন্নতা আছে সেগুলোর মধ্যে দেখার দরকার হবে এবং খুব যৌক্তিক হবে যে অধিকাংশ দল কোনগুলোকে মানছে। এইভাবে আমরা উপস্থাপিত যে প্রস্তাবগুলোর মধ্যে একটা বড় অংশের বিষয়ে জাতীয় ঐকমত্য পেয়ে যাব। এটা একটা খাঁটি অর্থে রাজনৈতিক অগ্রগতি। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে এটা একটা চমৎকার উদাহরণ এবং আমরা একটা ভালো রাজনৈতিক বাস্তবতার দিকে যাচ্ছি। সুতরাং এই বিষয়ে আমি খুবই আশাবাদী যে আমরা একটা চমৎকার জাতীয় রাজনৈতিক ঐকমত্যের কাছাকাছি যাচ্ছি। এবং প্রফেসর ইউনূস সাহেব সুনির্দিষ্টভাবে বলেছেন যে বিষয়ে বড় ধরনের ভিন্নমত আমরা পাবো সেগুলো আমরা রেখে দেব। পরবর্তী সময়ে জাতির জনগণের পক্ষ থেকে নির্বাচিত যেই রাজনৈতিক প্রতিনিধিরা আসবেন তারা সেগুলো আবার জনগণের কাছে নিয়ে যাবেন। সেগুলো যদি জনগণ মানে তাহলে সেগুলো হবে, আর জনগণের উপরে কিছু চাপিয়ে দেওয়া হবে না। এইরকম একটি রাজনৈতিক সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। মানে এটাকে রাজনীতি বিজ্ঞানের পরিভাষায় বলে থিওরি অফ কনসেন্ট, মানে সম্মতির তত্ত্ব। তো সুতরাং জনগণ যেসব বিষয়ে সম্মত হবেন, তারা সম্মতি দেবেন, সেগুলো জাতীয় নীতি হিসেবে আসবে। আর আরেকটি কথা মনে রাখা উচিত যে যা কিছু রাজনৈতিক মানেই হলো সেই বিষয়ে ভিন্নমত আছে। ভিন্নমত না থাকলে রাজনৈতিক বিষয় হয় না। সুতরাং যে বিষয়ে সব রাজনৈতিক দলগুলো অথবা জনগণের পক্ষ থেকে আমরা ব্যাপকভাবে জনসমর্থন পাবো, সেগুলো মিলিয়ে জাতীয় রাজনৈতিক নীতি তৈরি হবে। আর যেগুলো হবে না সেগুলো থাকবে। সুতরাং এই ৬ কমিশন যেগুলো প্রস্তাব করেছে তার মধ্যে থেকে যেগুলোর বিষয়ে আমরা ঐকমত্য পাবো না সেগুলো বাদ যাবে। এ নিয়ে খুব চিন্তার কারণ নেই এবং সব মিলিয়ে প্রফেসর ইউনূস খুব চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন এবং আমরা আগাম প্রফেসর ইউনূসকে এই জন্য অভিনন্দন জানাতে পারি এবং বাংলাদেশের জনগণের এই রাজনৈতিক জনগোষ্ঠীর জন্য এটা একটি ভালো অভিজ্ঞতা তৈরি হলো। ধন্যবাদ। আমরা বলতে ডক্টর ফয়জুল হক 30 সেকেন্ডে কতটুকু আশাবাদী আপনি এই ঐকমত্য কমিশনের ব্যাপারে? আমি সরকারের বেশ কিছু কাজের প্রতি আশাবাদী এবং আমার কাছে মনে হচ্ছে তাদের কয়েকটি কমিশন অত্যন্ত ভালো কাজ করছে। তার মধ্যে একটা হেলথ ডিভিশনটাও ভালো কাজ করছে। তারা যে প্রস্তাবনা দিয়েছে 15%-এর একটি নতুন করে জাতীয় বাজেটের অংশ তারা নিতে চায় এবং এটার যদি ফলপ্রসূ হয় তাহলে সেখান থেকে ভালো ফল পাবো। পাশাপাশি জাতীয় ঐকমত্য কমিশন অন্যান্য যে বিষয়গুলো নিয়েছেন অ্যাকসেপ্ট নারী নীতির ক্ষেত্রটা ব্যতীত বাকি সবগুলোই কম বেশি সমালোচনা থাকলেও সেটা গ্রহণযোগ্যতা রাখে। তবে নারীর বিষয়টিতে আমি মনে করি আরও বেশ কিছু পর্যালোচনা দরকার এবং আমি দেশবাসীকে অনুরোধ করব আসুন এই সরকারকে সহযোগিতা করি এবং একটি সুন্দর আদর্শ দেশ গঠনে এগিয়ে যাই। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।